ঘূর্ণিঝড় রিমালের প্রভাব জানাতে ঠিক এই মুহূর্তে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, আপনি ধীরে ধীরে সুন্দরবনের দিকে যাচ্ছেন এবং দমকা বাতাস আমরা দেখতে পাচ্ছি আপনার ফুটেজে। বিস্তারিত আরো জানতে চাই আপনার কাছ থেকে। সিয়াম, আমরা যে জায়গাটিতে রয়েছি বিভিন্ন দেশের, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সহ বিভিন্ন দেশের আবহাওয়া মডেলগুলো যেখানে বলছে যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের যে এখানে অবস্থান সেই তার খুব কাছাকাছি আমরা রয়েছি। জায়গাটি হচ্ছে একেবারে কালীগঞ্জ, এই জায়গাটি রয়েছে একেবারে সাতক্ষীরার সুন্দরবনের কাছে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বলে একটি গ্রাম, সেই গ্রামে আমরা রয়েছি। এইখান থেকে ভারতের বর্ডার খুব কাছে। সেই ভারতের যে ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তবর্তী এলাকার দিয়েই জানেন যে সুন্দরবনের মধ্য দিয়ে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করার কথা রয়েছে। আমরা বাতাস দেখতে পাচ্ছি, কিন্তু ঘূর্ণিঝড়ের সাধারণত এই ধরনের ঘূর্ণিঝড়গুলো বা অতি প্রবল ঘূর্ণিঝড়গুলোর যে অবস্থা থাকে তেমন আশঙ্কা এখনও এখানকার সাধারণ মানুষের মধ্যে নেই। যদিও আমরা দেখে এসেছি যে বিভিন্ন জায়গায় 10 নম্বর বিপদ সংকেতের যে 3টি পতাকা, সেই পতাকা টাঙানো হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু তাদের মতো করে এখনো দেখছি যে ঘোরাফেরা করছেন। আমরা আশপাশের আশ্রয় কেন্দ্রগুলোতে খোঁজ নিয়েছি, খুব বেশি যে মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছেন এমনটিও কিন্তু বলা যাবে না। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এগুলো আসলে অনেকগুলো ঘের রয়েছে এখানে, এরপরেই নদী এবং নদীর পরে যে বেড়িবাঁধ, সেই বাঁধ উপচে যদি ঘূর্ণিঝড়ের সময় পানি ঢোকে তাহলে কিন্তু এই যে ঘেরগুলো, এই ঘেরগুলো কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে যারা ঘের মালিক রয়েছেন তারা খুব অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। আমরা যে এই মুহূর্তে যে বাতাসটি শুরু হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে, দেখছেন যে দুঃখিত, এই বাতাসের মধ্যেও কিন্তু আসলে যেহেতু ভাটা চলছে এখন, তাই সেই জোয়ারের যে পানি প্রবেশ করার কথা বাঁধ ভেঙে, সেই অবস্থাটি এখনো তৈরি হয়নি। তবে জানেন যে এই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাবে বেশ কয়েক ঘন্টা ধরে। এরই মধ্যে এটি উপকূলে আছড়ে পড়া শুরু হয়েছে, তার সামনের অংশ উপকূল অতিক্রম করছে। যদিও মাঝখানের যে অংশ কেন্দ্র, সেই কেন্দ্র এখনো সমুদ্রেই রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। এবং এই জায়গাটিতে যদি যখন অতিক্রম করবে, অর্থাৎ রাত্রে এখানে হয়তো 8টার পর থেকে 8টা-9টার পর থেকে ভাটা শুরু হবে, সেই সময় যদি ঘূর্ণিঝড়ের বাতাসের এই গতিবেগ থাকে তাহলে বায়ুর চাপে যে বাতাসের চাপে যে পানির উপচে পড়ার যে অবস্থা, সেই অবস্থা হয়তো তৈরি হতে পারে। এখানে বেশ কয়েকটি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে, জোয়ারের পানি উপচে এসে পড়ে। তবে এখন পর্যন্ত বাঁধ ভেঙে গিয়েছে তেমন কোনো খবর আমরা পাইনি। এখানে কাছেই একটি জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, স্থানীয়রা গত কয়েকদিনের চেষ্টায় সেটি মেরামত করেছেন। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ আপডেট। এই সাতক্ষীরার যে এই শ্যামনগর উপজেলার একেবারে প্রত্যন্ত এলাকা থেকে আমরা এখন যাব খুলনায়। সেখানকার কি অবস্থা, কেননা জানেন যে এই ঘূর্ণিঝড়টি আসলে ভারতের কিছুটা অংশ ঘুরে সেটি হয়তো খুলনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে, অথবা খুলনাতেও হয়তো এই মুহূর্তে সেই ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডব হয়তো চলতে পারে। আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের কারণে এই জায়গাটা কিছুটা রক্ষা পেয়েছে। তবে খুলনার কি অবস্থা সেটি জানাবেন আমাদের সহকর্মী পলাশ চন্দ্র ঢালি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি সাতক্ষীরা থেকে যেমনটি বলছিলেন, খুলনাতে আমরা এর আগে জানিয়েছি যে এই প্রবল ঘূর্ণিঝড় রেমাল, এই রেমালের প্রভাবে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আকাশ মেঘা। এখন এই মুহূর্তে আমি রয়েছি পানখালী ফেরিঘাট এলাকায় এবং সেখানে নদীতে যে তুফান, এটি শিবসা নদী এবং শিবসা নদীর ছাড়াও রূপসা, ভৈরব প্রত্যেকটি নদীতে কিন্তু এখন তুফান রয়েছে বেশ নদীতে, এবং যে কারণে যে মোংলা বন্দরের যে সকল জাহাজগুলো, সে জাহাজগুলো আগে থেকে আমরা জানিয়েছি সেই জাহাজগুলো কিন্তু ভিতরে এই ছোট নদী, বিশেষ করে শিবসা নদীর উপরের দিকে কিন্তু সেগুলো লক্ষণ করে আছে। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যেহেতু বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে জলোচ্ছ্বাসের একটা কথা বলা হচ্ছে যে 3 থেকে 5 ফিট জলোচ্ছ্বাস হতে পারে এই রেমালের প্রভাবে। তো এই যে দুপুরের পর থেকে আমরা এই উপকূলের অঞ্চল দাকপ এলাকা, পানকালী, গটিয়াঘাটার দক্ষিণ অঞ্চলে আমরা রয়েছি,
সেখানে আমরা দেখছি যে দুপুরের পর থেকে কিন্তু যে জোয়ারটা ছিল সেই জোয়ারটা কিন্তু এখন রয়েছে, অর্থাৎ এই যে বাতাসের প্রভাবে কিন্তু এখনো সেই ভাটা হয়নি। এটা কিন্তু একটি বিপজ্জনক। তার কারণ হচ্ছে যে এই ভাটা যদি না হয় এবং যে সময় এই খুলনা অতিক্রম করবে, অর্থাৎ মোংলা বন্দর বা খুলনা যখন অতিক্রম করবে তখন যদি জোয়ার থাকে, সেটা আমরা আগেই জানিয়েছি, তখন কিন্তু মারাত্মক হতে পারে। তার কারণ হচ্ছে কি, স্থানীয় লোকেই বলছিলেন যে ভাটা যদি থাকে তাহলে জলোচ্ছ্বাসের প্রভাবটা কিন্তু তুলনামূলক কম হবে, কিন্তু জ্বর যদি থাকে যে সময় খুলনা বা মংলা অতিক্রম করবে বা উপকূল অতিক্রম করবে, সে সময় যদি জ্বর থাকে তাহলে কিন্তু সেই জলোচ্ছ্বাস হয়ে কিন্তু উপকূলের যে সকল এলাকা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে। আমি আরেকটি জানিয়ে রাখি যে এখন এইসব এলাকায় রয়েছে তিল ফসল। এই তিল ফসল কিন্তু এখন বিলি রয়েছে, ধান উঠে যাওয়ার পরে তিল ফসল এখন যেহেতু রয়েছে, তিলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও আপনি জানেন যে এই আমরা একটু দর্শকদের জানিয়ে দিই যে এই খুলনা অঞ্চলে কিন্তু প্রচুর মাছের ঘের রয়েছে, চিংড়ি মাছের ঘের রয়েছে। এই মাছগুলো যদি জলোচ্ছ্বাস হয় তাহলে কিন্তু বেড়িবাঁধ ভেঙে কিন্তু প্রচুর ক্ষতি হতে পারে এবং প্রচুর প্রচুর ঘের মাছের ঘের কিন্তু প্লাবিত হতে পারে। সেক্ষেত্রে শত শত কোটি টাকার কিন্তু খরচ যে প্রভাব, এখন নদীতে ঢেউ রয়েছে, হালকা ঢেউ রয়েছে, বাতাসের যে চাপ সেটিও কিন্তু মোটামুটি বাতাসটা আস্তে আস্তে বাড়ছে এবং বৃষ্টিটা ঠিক এই মুহূর্তে বৃষ্টিটা নাই। সবকিছু মিলে বলা যায় যে এই যে রেমালের প্রভাব, অগ্রভাগের প্রভাবে কিন্তু খুলনা উপকূলীয় অঞ্চল এখন মেঘাচ্ছন্ন। উপকূলে হালকা যে দমকা হওয়া সেটা মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে আবার থেমেও যাচ্ছে। তবে রাত 11টা নাগাদ বা মধ্যরাতে হয়তো যে আমরা জানতে পেরেছি আউশ থেকে 220 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আউশ থেকে 220 কিলোমিটার বন্দর থেকে ঘূর্ণিঝড় রেমাল। এই ছিল আমার কাছে সিয়াম খুলনার বা পানখালী থেকে, আমার পানখালী ঘাট থেকে এতটুকুই তথ্য ছিল এখন পর্যন্ত। এখন আমরা বাগেরহাটের তথ্য জানার জন্য আমরা যাব বাগেরহাটে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী আমিনুল বাবু। জানাচ্ছিলেন উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড় রেমালের খবর, সেই সাথে আমি যুক্ত হচ্ছি বাগেরহাটের মুনিগঞ্জ ব্রিজ থেকে। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে একটি বেড়িবাঁধ ধসে গিয়েছে এবং এলাকাবাসী জানাচ্ছেন যে এখানকার যে বেড়িবাঁধের গা ঘেঁষে মাটি কাটার কারণে কিন্তু আজকে এই বেড়িবাঁধ ধসে গিয়েছে। এতে প্লাবিত হবে এই বেড়িবাঁধের আওতায় থাকা 2-3টি গ্রাম। আমরা জানি যে সুন্দরবন কিন্তু প্লাবিত হয়েছে, বাগেরহাটের বিভিন্ন গ্রামের কিন্তু মানুষের বাড়ির উঠান ঘর কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আর জেলা প্রশাসন প্রস্তুত রেখেছে 659টি আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসন আমাদেরকে আরো জানিয়েছেন যে যদি প্রয়োজন হয় তাহলে ঘূর্ণিঝড় সহনীয় যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়গুলিকে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করবেন। তো বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধগুলি রয়েছে এগুলি অধিকাংশ হয়তো বা দলীয় রয়েছে, সেক্ষেত্রে ব্যাপক ক্ষতির মুখে পড়বে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন যে বেড়িবাঁধের আওতায় যে সাধারণ মানুষগুলো রয়েছে তারা। আমি আগেও জানিয়েছি যে অনেক বাড়িঘর কিন্তু গোটা আঙিনাতে পানি উঠে গিয়েছে। এই সাথে এলাকার যে আশ্রয় কেন্দ্রগুলি রয়েছে এই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ কিন্তু সন্ধ্যা যত ঘনিয়ে আসছে মানুষের আতঙ্ক বাড়ছে এবং এই আশ্রয় কেন্দ্রগুলিতে তারা আশ্রয় নিতে শুরু করেছে। আমি জানিয়ে রাখছিলাম যে সন্ধ্যার আগেই কিন্তু তাদের যে গবাদি পশু পাখি রয়েছে সেগুলি কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে, কিন্তু এখনো যারা আশ্রয় কেন্দ্রে আসেননি তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রশাসন ইতিমধ্যে মাইকিং সহ বিভিন্নভাবে প্রচারণা করে আসছে। তো এই ছিল বাগেরহাটের ঘূর্ণিঝড় সর্বশেষ খবর।